গতকালের পর আজও সুপ্রিম কোর্টে এই যে ওয়াকফ যে আইন সেটা নিয়ে কিন্তু আজকেও শুনানি ছিল। গতকাল আপনারা জেনেছিলেন যে বিষয়গুলো, আজকে নতুন কি কি রায় সুপ্রিম কোর্ট দিল, কি আপডেট হলো, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনীতিবিদ অরূপ চক্রবর্তী। মূলত গতকাল সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে এই যে ওয়াকফ সম্পত্তির মধ্যে বা ওয়াকফ যে বোর্ড, সেখানে কিন্তু অমুসলিমদের প্রবেশ, সেটা নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট, এবং কেন্দ্রকে তারা জিজ্ঞেস করেছিল যে কোনো মন্দিরের ট্রাস্টে কি কোনো অহিন্দু বা কোনো মুসলিমদেরকে জায়গা দেওয়া হয়, এবং এই যে ঘোষিত যে ওয়াকফ সম্পত্তি সেগুলো একইভাবেই থাকবে। আজকে কি রায় হলো সুপ্রিম কোর্টে, আমরা সরাসরি কথা বলে নেব। দাদা, আজকে সুপ্রিম কোর্ট কি জানায়? সুপ্রিম কোর্ট এখন অবধি যেটুকু জানা যাচ্ছে যে নো চেঞ্জেস টু এক্সিস্টিং ওয়াকফ ইনক্লুডিং ওয়াকফ বাই ইউজার টিল নেক্সট হিয়ারিং। পরবর্তী শুনানি পর্যন্ত পুরনো যে ওয়াকফ বিল ছিল সেই বিলটাই বলবৎ থাকলো। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে অগণতান্ত্রিকভাবে চেষ্টা করেছিল ওয়াকফ আইনটাকে বদলে দিতে, সেই বদলানোটা সুপ্রিম কোর্ট মান্যতা দিল না। ইতিমধ্যেই ওয়াকফ নিয়ে মামলা হয়েছে, আপনারা জানেন। দিল্লির আমানতুল্লাহ খান, আম আদমি পার্টির সাংসদ, তিনি সুপ্রিম কোর্টে মুভ করেছেন। কংগ্রেস মুভ করেছে, তৃণমূলের পক্ষ থেকে মহুয়া মৈত্র মুভ করেছেন। তাতে প্রাইমারিলি যে অবজারভেশন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট জানিয়েছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025-কে চ্যালেঞ্জ করে যে মামলাটি হয়েছে তার শুনানি চলাকালীন আদালত দ্বারা ঘোষিত কোনো ওয়াকফকে ওয়াকফ নয় এই মর্মে বিজ্ঞাপিত করা যাবে না। এমনকি সেগুলো যদি ব্যবহারকারীর কারণে ওয়াকফ বা দলিল দ্বারা নথিভুক্ত ওয়াকফও হয়, তাহলেও সেটা পরিবর্তন করা যাবে না। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা উম্মিদ 2025-এর যেই ধারা বলে কোনো সরকারি জমি বলে কোনো ওয়াকফ সম্পত্তিতে কালেক্টর তদন্ত করাকালীন সেটিকে ওয়াকফ সম্পত্তি বলে গণ্য করা হবে না বলা হয়েছিল, সেটা স্থগিত থাকবে। এবং যে কথাটা আপনি বলছিলেন যে ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের পদাধিকার বলে সদস্য ছাড়া অন্য সমস্ত সদস্যকে মুসলিম হতে হবে, কারণ মুসলমানদের প্রপার্টি, সেটা রক্ষণাবেক্ষণ। আপনি রাম মন্দিরের ট্রাস্টি বোর্ডে কি আপনি মুসলমান রাখবেন? আপনি পুরীর মন্দিরের ট্রাস্টি বোর্ডে কি খ্রিস্টান রাখবেন? রাখবেন না। তাহলে কেন ওয়াকফ রিলেটেড যে বোর্ড, সেই বোর্ডে মুসলমানের সম্পত্তির বিষয়ে তাহলে অন্য ধর্মের প্রতিনিধিত্ব কেন থাকবে? এখানেই প্রশ্নটা উঠছিল, এই কারণেই যে তাহলে আসলে সরকারের উদ্দেশ্য কি যে ওয়াকফ সম্পত্তির যে 9.5 লক্ষ একর জমি বা 8,47,000 এস্টেট ওয়াকফ সারা দেশে যে ছড়িয়ে রয়েছে, সেগুলো আস্তে আস্তে আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়াটাই সরকারের লক্ষ্য কিনা, এই সন্দেহ দৃঢ় হয়েছিল। কারণ আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতেই আমরা দেখেছি একটি বৃহত্তম সংবাদ মাধ্যম গোষ্ঠী, যারা বলেন যাদেরকে না পড়লে নাকি পিছিয়ে থাকতে হয়, সেই সংবাদ মাধ্যম গোষ্ঠীর কর্ণধার তিনি কলকাতার বুকে রয়্যাল ক্যালকাটা গল্ফ কোর্স, যেটি ওয়াকফ সম্পত্তি, সেটি দিনের পর দিন দখল করে ক্লাব চালাচ্ছেন। কলকাতা পুরসভাকে তারা ট্যাক্স দেন না, ওয়াকফকে যে টাকা দেওয়ার প্রয়োজন সেই টাকা তারা দেন না, অথচ কলকাতার বুকে অভিজাত গল্ফ কোর্স তারা চালিয়ে যাচ্ছেন। ব্যাঙ্গালোরের বুকে দেখা যাচ্ছে ব্যাঙ্গালোরের যে সবচেয়ে বড় হোটেল আইটিসি উইন্ডসর, সেই আইটিসি উইন্ডসর ওয়াকফ প্রপার্টির উপর অবস্থিত। দিল্লি, মুম্বাই, লখনৌ, সারা ভারতবর্ষের সমস্ত ইম্পর্টেন্ট শহরগুলোতে প্রাইম লোকেশনে এমন ওয়াকফ প্রপার্টি রয়েছে যেগুলোর দাম কয়েকশো কোটি টাকা বা হাজার হাজার কোটি টাকা। এমনকি অভিযোগ উঠেছে মুকেশ আম্বানির যে বাড়ি মুম্বাইয়ের বুকে, যে সুবিশাল অট্টালিকা, 27 তলা না কততলা বাড়ি, অ্যান্টিলা, সেই বাড়িটাও নাকি ওয়াকফ সম্পত্তির উপরে তৈরি করা বাড়ি। তাহলে এখানেই প্রশ্ন উঠছে যে সরকার যখন রেল বিক্রি করে দিচ্ছে, সরকার যখন এলআইসিকে বিক্রি করে দিচ্ছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিচ্ছে, এবার বেচতে বেচতে তাহলে সরকারের কাছে প্রায়োরিটি হচ্ছে ওয়াকফের জমিগুলোকে বিক্রি করা। খুব স্বাভাবিকভাবেই প্রতিবাদ হয়েছে এবং সুপ্রিম কোর্ট, থ্যাঙ্কস টু সুপ্রিম কোর্ট, তারা তাদের প্রাইমারি অবজারভেশন যেটা জানিয়েছেন তাতে পরিষ্কার করে বলেছেন যে ওয়াকফের স্ট্যাটাসকে চেঞ্জ করা যাবে না। এবং একটা অংশের তথ্য সামনে আসায় সুপ্রিম কোর্টও নাকি বলেছেন যে দিল্লি হাইকোর্ট সেটাও ওয়াকফের মধ্যে, প্রপার্টির মধ্যে আসে।
তাহলে কি সেই স্ট্যাটাস কো চেঞ্জ হয়ে যাবে? সুতরাং সামগ্রিকভাবে যে বিরাট জটিলতা তৈরি করেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এই সরকার, সেটা রাজনৈতিক উদ্দেশ্যের থেকে অনেক বেশি ব্যবসায়িক উদ্দেশ্যে। এবং ব্যবসায়িক উদ্দেশ্যটা হচ্ছে আদানি আম্বানিকে তেল দেওয়া, তেলা মাথায় তেল দেওয়া, মুসলমানের জমি পুঁজিপতিদের হাতে সস্তায় বিক্রি করে দেওয়া। এই নির্লজ্জ রাজনীতির বিরুদ্ধে খুব স্বাভাবিকভাবেই দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ তারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন, এবং এই প্রতিবাদটাই স্বাভাবিক, যুক্তিযুক্ত এবং যথার্থ। এই ওয়াকফ সম্পত্তি দেখাচ্ছে এরা হিন্দুদের মসিয়া হচ্ছে। আসলে এরা না হিন্দুর মসিয়া, না মুসলমানের শত্রু, এরা শুধু আদানি আম্বানির বন্ধু। এরা নিজেদের কর্পোরেটের উদ্দেশ্য স্যাটিসফাই করার জন্য এই ধরনের নিকৃষ্ট রাজনীতির আমদানি করেছে, কিন্তু এতে খুব একটা লাভ হবে না। যারা মামলা করলেন সুপ্রিম কোর্টে তারা কি সাময়িক হলেও স্বস্তি পেলেন, মানে মুসলিম সমাজকে স্বস্তি দিতে পারলেন বা কিছুটা হলেও জয় পেলেন বলে মনে করছেন? এখনও যেহেতু পূর্ণাঙ্গ রায় আসেনি, এখনই এটা বলার জায়গায় নেই, কিন্তু সুপ্রিম কোর্টের প্রাথমিক যে পর্যবেক্ষণ সেটা খুব ইন্টারেস্টিং এবং সেটা অত্যন্ত সদর্থক। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে গায়ের জোরে এই চেঞ্জগুলো বলবৎ করা যায় না, তার জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। সেটা করতে গেলে 2/3 মেজরিটি লাগে, যেটা বিজেপির নেই। তাই রাজ্যসভা লোকসভায় ভোটাভুটিতে পাশ হলো। আমার ধারণা যে আলটিমেটলি সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত, তারা নিশ্চিতভাবে আইনি দিকগুলো খতিয়ে দেখেই এমন রায় দেবেন যেটা ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করবে।